ভূমিকা সবসময় বইয়ের শুরুতে থাকে, কিন্তু অনেক পাঠক পাওয়া যাবে যারা বইটি পাঠ শেষ করার পর ভূমিকা পড়েন। কারণ বইটির সম্পর্কে পূর্বাভাস বইয়ের উপর আগ্রহ কমিয়ে দেয়। এ ব্যাপারে সবাই একমত হবেন এমন কোনো কথা নেই। যাই হোক, গত 17টি পর্ব ধরে আপনারা শুনেছেন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল মাওলানা আবুল কালাম আজাদের বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম বা ভারত স্বাধীন হলো। বইটির সবগুলো পর্ব যারা শুনেছেন তারা জানেন যে বইটি আসলে কতখানি গুরুত্বপূর্ণ। আর আজ আমরা পাঠ করতে যাচ্ছি বইটির পূর্বাভাস বা ভূমিকা পর্ব। মাওলানা আজাদের রাজনৈতিক জার্নি ছাড়াও ব্যক্তিগত নানা দিক উঠে আসবে এই পর্বে, যা মানুষটাকে আরও জানার আগ্রহ বাড়িয়ে তুলবে। শুরু করছি ভারত স্বাধীন হলো বইয়ের পূর্বাভাস বা ভূমিকা পর্ব। পূর্বাভাস। আমার পূর্বপুরুষেরা বাবরের আমলে হেরাত থেকে ভারতে আসেন। প্রথমে তারা ডেরা বাঁধেন আগ্রায়, পরে উঠে চলে যান দিল্লিতে। আলেম উলেমাদের এই পরিবারের মাওলানা জামাল উদ্দিন ছিলেন আকবরের সময়কার একজন নামজাদা ধর্মগুরু। তার পরবর্তীকালে এই পরিবার ইহজগতের ব্যাপারেই বেশি ঝুঁকে পড়ে এবং পরিবারের অনেকেই উচ্চপদস্থ রাজকর্মচারী হন। শাহজাহানের আমলে মোহাম্মদ হাদিকে আগ্রায় দুর্গাধিপতি করা হয়। আমার বাবার মাতামহ ছিলেন মাওলানা মুনাবর উদ্দিন। তিনি ছিলেন মুঘল যুগের অন্যতম শেখ রুকন আল মুদারসিন। প্রথম শাহজাহানের সময়ে এই পদটির সৃষ্টি হয়। লেখাপড়া আর বিদ্যাচর্চার প্রসারে রাষ্ট্রীয় কাজকর্মের তদারকি করা ছিল এর উদ্দেশ্য। বিদ্বজন এবং শিক্ষাগুরুদের ভূমিদান, বৃত্তিদান আর অবসর ভাতার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এই পদাধিকারী। আধুনিক দুনিয়ার শিক্ষা অধিকর্তার সঙ্গে এই পদের তুলনা চলে। মোগল শক্তি ততদিনে ক্ষয়িষ্ণু, কিন্তু এই সব ভারী ভারী পদ তখনও বহাল ছিল। আমার বাবা মাওলানা খয়রুদ্দিন যখন খুবই ছোট তখন আমার পিতামহের মৃত্যু হয়। সুতরাং আমার বাবা তার মাতামহের কাছে মানুষ হন। সিপাহী বিদ্রোহের 2 বছর আগে মাওলানা মুনাবর উদ্দিন ভারতের হাল দেখে বীতশ্রদ্ধ হয়ে মক্কায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে ভূপালে পৌঁছলে নবাব সিকান্দার জাহান বেগম তাকে আটকান। সিপাহী বিদ্রোহের দমন যখন শুরু হয় তিনি তখনও ভূপালে। 2 বছর সেখানেই তাকে থেকে যেতে হয়। তারপর তিনি আসেন বোম্বাইতে। সেখানে মৃত্যু হওয়ায় তার আর মক্কায় যাওয়া ঘটে ওঠেনি। আমার বাবার বয়স তখন 25। তিনি সোজা মক্কায় চলে গিয়ে সেখানেই থেকে যান। নিজের একটি বাসভবন তৈরি করে শেখ মোহাম্মদ জাহের বত্রীর কন্যাকে বিয়ে করেন। শেখ মোহাম্মদ জাহের ছিলেন মদিনার একজন বড় তত্ত্বজ্ঞ। আরব দেশের বাইরেও তার নাম ডাক ছড়িয়ে পড়ে। মিশর থেকে 10 খণ্ডের আরবি কেতাব বেরোবার পর ইসলামিক দুনিয়ায় আমার বাবাও খ্যাতিমান হন। তিনি বহুবার বোম্বাইতে এবং একবার কলকাতায় আসেন। 2 জায়গাতেই তার বিস্তর ভক্ত আর শাগরেদ ছিল। বাবা ইরাক, সিরিয়া আর তুরস্কেও ব্যাপকভাবে ঘুরেছেন। মক্কাবাসীদের জলের প্রধান উৎস ছিল নহর জুবেদা খাল। এটি তৈরি করেছিলেন হারুন আল রশিদের সহধর্মিণী বেগম জুবেদা। কালক্রমে খালটির দুরবস্থার জন্য শহরে বেজায় জলাভাব দেখা দেয়। এই জলাভাব সবচেয়ে তীব্র হতো হজের সময়, ফলে হজযাত্রীদের অসম্ভব কষ্টে পড়তে হয়। আমার বাবা এই খালটির সংস্করণ করান। এর জন্য তিনি ভারত, মিশর, সিরিয়া আর তুরস্ক থেকে 20 লক্ষ টাকা তোলেন। খালটি এত ভালোভাবে সারানো হয় যে বেদুইনরা এরপর আর খালের গায়ে কোনো রকম আঁচড় কাটতে পারেনি। তখন তুরস্কের বাদশাহ সুলতান আব্দুল মজিদ জনহিতকর কাজের স্বীকৃতিতে তিনি বাবাকে প্রথম শ্রেণীর মজিদি পদক দেন। 1888 সালে মক্কায় আমার জন্ম হয়। 1890 সালে বাবা সপরিবারে কলকাতায় আসেন। জেদ্দায় তার কিছুদিন আগে বাবা পড়ে গিয়ে
বাবার পায়ের নলি ভেঙে যায়। বসালেও হাড় ভালোভাবে জোড়া লাগেনি। বাবাকে বলা হলো কলকাতায় যেতে, সেখানকার সার্জনেরা ঠিক করে দিতে পারবেন। বাবা এসেছিলেন অল্প দিন মেয়াদে, কিন্তু শিষ্য আর অনুরাগীরা তাকে ছাড়তে চাইলেন না। আমরা কলকাতায় আসার 1 বছর পর মার ইন্তেকাল হয় এবং সেখানেই তাকে গোর দেওয়া হয়। আমার বাবা সাবেকি ধ্যান ধারণার মানুষ ছিলেন। পাশ্চাত্য শিক্ষায় তিনি মোটেই বিশ্বাস করতেন না। আমাকে আধুনিক ধাঁচে শিক্ষা দেবার কথা কখনোই তিনি মনেও স্থান দেননি। তার ধারণায় আধুনিক শিক্ষায় ধর্মবিশ্বাস নষ্ট হয়। তাই সেকেলে চিরাচরিত পদ্ধতিতে তিনি আমাকে তালিম দেওয়ার ব্যবস্থা করেন। ভারতে মুসলমানদের সাবেকি শিক্ষা ব্যবস্থায় ছেলেদের প্রথমে ফার্সি আর আরবি পড়ানো হতো। ভাষায় কিছুটা দখল হলে তখন আরবিতে তাদের দর্শন, জ্যামিতি, গণিত আর বীজগণিত শেখানো হতো। ইসলামের ঈশ্বর তত্ত্বকেও এই ধরনের শিক্ষার একটি প্রধান অঙ্গ বলে ধরে নেওয়া হতো। বাড়িতেই বাবা আমার শিক্ষা লাভের ব্যবস্থা করেছিলেন, কারণ কোনো মাদ্রাসায় আমাকে পাঠানো তার মনোপুত ছিল না। কলকাতা মাদ্রাসা তখন অবশ্য ছিল, কিন্তু তার সম্বন্ধে বাবা খুব একটা উচ্চ ধারণা পোষণ করতেন না। গোড়ায় তিনি নিজেই আমাকে পড়াতেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন শিক্ষক নিযুক্ত করেন। তিনি চেয়েছিলেন প্রতিটি বিষয়ের সবচেয়ে বিশিষ্ট শিক্ষকের কাছে আমি যেন তালিম নিই। সাবেকি প্রথায় পড়াশুনো করে ছাত্ররা সচরাচর 20 থেকে 25 বছর বয়সের মধ্যে পড়ালেখা শেষ করত। এর মধ্যে একটা সময় থাকতো যখন কে কতটা শিখেছে তার প্রমাণ দেবার জন্য তরুণ বিদ্যার্থীদের উপর ছাত্র পড়ানোর ভার পড়ত। যখন আমি পাঠক্রম সম্পূর্ণ করি তখন আমার বয়স 16 বছর। আমার বাবা জন 15 ছাত্র জোগাড় করেন। আমি তাদের উচ্চতর দর্শন, গণিত আর ন্যায়শাস্ত্র পড়াই। তার অল্প কিছুদিনের মধ্যেই স্যার সৈয়দ আহমদ খানের নানান লেখা আমার প্রথম নজরে আসে। আধুনিক শিক্ষা প্রসঙ্গে তার লেখাগুলো আমার মনে গভীরভাবে ছাপ ফেলে। আজকের দুনিয়ায় আধুনিক কালের বিজ্ঞান, দর্শন আর সাহিত্য না পড়লে কারো যে প্রকৃত শিক্ষা লাভ হয় না, এটা আমি উপলব্ধি করতে পারি। আমি ঠিক করলাম ইংরেজি আমাকে শিখতেই হবে। প্রাচ্য শিক্ষা পাঠ্যক্রমের প্রধান পরীক্ষক ছিলেন তখন মৌলভী মোহাম্মদ ইউসুফ জাফরি। তাকে গিয়ে আমি বললাম। তিনি আমাকে ইংরেজি বর্ণমালা শিখিয়ে প্যারীচরণ সরকারের ফার্স্ট বুক পড়তে দিলেন। ভাষাটা একটু রপ্ত হতেই আমি বাইবেল পড়তে শুরু করে দিলাম। ইংরেজি, ফার্সি আর উর্দু তর্জমা জোগাড় করে পাশাপাশি রেখে আমি পড়তে লাগলাম। এর ফলে পড়ে বুঝতে আমার খুব সুবিধা হলো। সেই সঙ্গে পাশে অভিধান রেখে ইংরেজি খবরের কাগজ পড়া শুরু করলাম। এইভাবে অল্প দিনের মধ্যেই ইংরেজি বই পড়বার মতো যথেষ্ট জ্ঞান অর্জন করলাম। এরপর বিশেষভাবে ইতিহাস আর দর্শন অধ্যয়নে আত্মনিয়োগ করলাম। এই সময়টা আমার খুব মানসিক কষ্টে গেছে। ধর্মীয় সংস্কারে টইটম্বুর এক পরিবারে আমি জন্মেছি। রেওয়াজ মাফিক জীবনের প্রথাগুলো সেখানে বিনা বাক্য ব্যয়ে মেনে চলতে হতো। বাধার আস্থা থেকে এক চুল সরলেও পরিবারের লোকেরা তা পছন্দ করত না। প্রচলিত রীতি পদ্ধতি আর বিশ্বাসের সঙ্গে নিজেকে আমি মানাতে পারছিলাম না। বিদ্রোহের এক নতুন বোধ তখন আমার মন প্রাণ ছেয়ে ফেলেছে। পরিবার আর বাল্য শিক্ষা থেকে পাওয়া ধ্যান ধারণায় আমার মন বসছিল না। আমি অনুভব করলাম আমাকে নিজে নিজেই সত্যের হদিস পেতে হবে। আমি প্রায় সহজ প্রবৃত্তিবশতই পরিবারের কক্ষপথ ছেড়ে নিজের পথ খুঁজতে শুরু করলাম। প্রথম যে জিনিসটা আমাকে ফাঁপড়ে ফেললো সেটা হলো মুসলমানদের নানা গোষ্ঠীর মধ্যকার প্রভেদ নিয়ে শোরগোল। তারা দাবি করে যে তাদের সকলেরই উৎসস্থল এক। তাহলে কেন তারা একে অন্যের পরিপন্থী সেটা আমার মাথায় ঢোকে না। যেভাবে চোখ বুজে কোনো রকমে ভাবনা চিন্তা না করে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ভ্রান্ত আর অবিশ্বাসী বলে দাগিয়ে দিত, তার সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। গোড়া ধর্মবিশ্বাসীদের এই ভেদবুদ্ধি ক্রমশ ধর্ম জিনিসটার উপরেই
আমার মনে সন্দেহ ধরাতে থাকে। ধর্ম যদি বিশ্বজনীন প্রকাশ হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কেন এত চুলোচুলি, এত ঠোকাঠুকি? প্রত্যেকটি ধর্মই বা কেন নিজেকে সত্যের একমাত্র আধার বলে দাবি করবে, এবং কেনই বা অন্য ধর্মকে নস্যাৎ করবে? 3-4 বছর ধরে এই অস্থিরতা আমাকে পেয়ে বসে। আমি আকুল হয়ে আমার প্রশ্নের উত্তর খুঁজতে থাকি। একের পর এক পর্যায় পার হই। শেষে এমন এক স্তরে গিয়ে পৌঁছই যখন আমার পরিবারের এবং যেভাবে মানুষ হয়েছি তার আরোপিত সমস্ত সেকেলে শৃঙ্খল সম্পূর্ণ ভেঙে পড়ে। যাবতীয় প্রথাগত বন্ধন থেকে মুক্ত হয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচি। আমি ঠিক করি নিজের পথ নিজেই বেছে নেব। এই সময় নাগাদ আমি আজাদ বা মুক্ত এই ছদ্মনাম গ্রহণের সিদ্ধান্ত নিই। এই নামের সাহায্যে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি আর উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাসের বন্ধনে বাঁধা নই। তাছাড়া এই পর্বে আমার রাজনৈতিক ধ্যান ধারণারও বদল হতে শুরু করে। ভারতের বড়লাট তখন লর্ড কার্জন। তার সাম্রাজ্যবাদী ধরন ধারণ আর প্রশাসনিক বিধি ব্যবস্থা ভারতের রাজনৈতিক অসন্তোষের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। সবচেয়ে বেশি অশান্তি মাথাচাড়া দিল বাংলায়, কেননা এই প্রদেশের উপর লর্ড কার্জন বিশেষ নজর দিয়েছিলেন। রাজনৈতিক দিক থেকে এটি ছিল ভারতের সবচেয়ে অগ্রসর অঞ্চল। বাংলার হিন্দুরা ভারতের রাজনৈতিক জাগৃতিতে নেতৃত্বের ভূমিকা নিয়েছিল। 1905 সালে লর্ড কার্জন এই প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নিলেন। এর ফলে হিন্দুরা দুর্বল হয়ে পড়বে এবং এতে বাংলার হিন্দু আর মুসলমানের মধ্যে স্থায়ী বিভেদ সৃষ্টি হবে। বাংলা এ ব্যবস্থা মুখ বুজে মেনে নেয়নি, বরং এক অভূতপূর্ব রাজনৈতিক আর বিপ্লবী উদ্দীপনায় ফেটে পড়েছে। শ্রী অরবিন্দ ঘোষ বরোদা ছেড়ে চলে এসে কলকাতায় তার কাজের ঘাঁটি গাড়লেন। তার পত্রিকা কর্মযোগী হয়ে উঠল জাতীয় জাগৃতি আর বিপ্লবের মূর্ত প্রতীক। এই সময়ে আমি তখনকার একজন বাঘা বিপ্লবী কর্মী শ্রী শ্যামসুন্দর চক্রবর্তীর সংস্পর্শে আসি। তার মারফত অন্যান্য বিপ্লবীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। শ্রী অরবিন্দ ঘোষকে আমি বার দুই দেখেছি মনে আছে। ফলে আমি বিপ্লবী রাজনীতির দিকে ঝুঁকি এবং ছোট ছোট উপদলের একটিতে ঢুকে পড়ি। সে সময় বিপ্লবী দলগুলোতে শুধু হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর লোকদেরই নেওয়া হতো। সত্যি বলতে কি, বিপ্লবী দলগুলো তখন ছিল কায়মানোপক্ষ মুসলিম বিরোধী। তারা দেখতে পেত যে ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক সংগ্রামের বিরুদ্ধে মুসলমানদের কাজে লাগাচ্ছে এবং তারা সরকারের হাতের পুতুল হয়ে খেলছে। পূর্ববঙ্গ ততদিন ভিন্ন প্রদেশ। সে সময়ে জঙ্গিলাট ব্যামফিল্ড ফুলার প্রকাশ্যেই বললেন যে ব্রিটিশদের চোখে মুসলিম সম্প্রদায় হলো তার সুরানি। বিপ্লবীরা মনে করত ভারতের মুক্তি সাধনায় মুসলিমরা হলো পথের কাঁটা, বাধাস্বরূপ বলেই পথের সেই কাঁটা সরাতে হবে। বিপ্লবীরা যে মুসলিম নেতাদের দেখতে পারত না, তার আরও একটি কারণ ছিল। সরকার এটা মনে মনে জানত যে বাংলার হিন্দুদের মধ্যে রাজনৈতিক জাগরণ এত বেশি যে বিপ্লবী আন্দোলনকে টিট করার জন্য কোনো হিন্দু কর্মচারীকেই 16 আনা বিশ্বাস করা যায় না। সরকার তাই পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজন বাড়ানোর জন্য উত্তরপ্রদেশ থেকে বিস্তর মুসলিম অফিসার আমদানি করেছিল। এর ফলে বাংলার হিন্দুরা মনে করতে আরম্ভ করল যে যেই মুসলিম সেই বুঝি রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে এবং হিন্দু সম্প্রদায়ের শত্রু। শ্যামসুন্দর চক্রবর্তী আমাকে অন্যান্য বিপ্লবীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। নবলব্ধ বন্ধুরা যখন শুনলেন আমি তাদের দলে যোগ দিতে চাই, তাদের চোখ টেরা হয়ে গেল। গোড়ায় গোড়ায় আমাকে তারা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। গোপন আলোচনায় আমাকে তারা বাইরে রাখার চেষ্টা করতেন। আস্তে আস্তে সে ভুল তারা কাটিয়ে উঠলেন। আমি তাদের আস্থাভাজন হলাম। যুক্তি দিয়ে আমি তাদের বোঝাতে শুরু করলাম যে সম্প্রদায়গতভাবে মুসলিমদের শত্রু জ্ঞান করাটা তাদের ভুল। আমি তাদের বলি যে বাংলায় গুটি কয়েক মুসলিম অফিসারদের কীর্তিকলাপ দেখে তা থেকে তাদের সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
গণতন্ত্র আর স্বাধীনতার জন্য মিশর, ইরান আর তুরস্কের মুসলমানেরা বৈপ্লবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা যদি ভারতের মুসলমানদের মধ্যে কাজ করি, আমাদের বন্ধু হিসেবে তাদের যদি টানবার চেষ্টা করি, তাহলে তারাও রাজনৈতিক সংগ্রামে যোগ দেবে। আমি এও তাদের স্পষ্ট করে বলি যে মুসলিমরা যদি সক্রিয়ভাবে বিরোধিতা করে অথবা এমনকি যদি তারা মুখ ফিরিয়ে রাখে, তাহলেও রাজনৈতিক স্বাধীনতার লড়াই ঢের বেশি কঠিন হবে। কাজেই আমাদের সর্বতোভাবে চেষ্টা করতে হবে যাতে ওই সম্প্রদায়ের সমর্থন আর বন্ধুত্ব অর্জন করা যায়। গোড়ার দিকে আমার ধারণা যে নির্ভুল, সেটা আমার বিপ্লবী বন্ধুদের আমি বোঝাতে পারিনি। পরে তাদের কেউ কেউ আমার মনে সায় দেন। এই সময়টাতে আমি মুসলিমদের মধ্যে কাজ করতে আরম্ভ করে দিয়েছিলাম। দেখলাম তাদের মধ্যে একদল তরুণ নতুন রাজনৈতিক দায়িত্ব পালনে প্রস্তুত। যখন আমি বিপ্লবীদের দলে প্রথম যোগ দিই, তখন দেখতে পাই যে তাদের যা কিছু কাজকর্ম সবই বাংলা আর বিহারে আবদ্ধ। এটাও বলা দরকার যে বিহার তখন বাংলা প্রদেশেরই একটা অংশ। আমি আমার বন্ধুদের খেয়াল করতে বলি যে ভারতের অন্যান্য অংশে আমাদের আন্দোলন ছড়িয়ে দেওয়া দরকার। গোড়ায় তারা গাইগুই করেন, বলেন যে তাদের আন্দোলন হলো গোপন ধরনের, যোগসাজশ বাড়ালে ধরা পড়ার ভয় বাড়বে, গোপনতা বজায় না থাকলে এ কাজে সফল হওয়া যায় না। অন্যান্য প্রদেশে শাখা বিস্তার করলে গোপনতা বজায় রাখা হয়তো শক্ত হবে। যাই হোক, শেষ পর্যন্ত আমি তাদের বুঝিয়ে রাজি করাই। আমার যোগ দেবার 2 বছরের মধ্যে উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে এবং বোম্বাইতে গুপ্ত সমিতির পত্তন হয়। সংগঠনগুলো কিভাবে গড়ে ওঠে, কিভাবেই বা নতুন সদস্যদের দলে ভেড়ানো হয়, সে সম্পর্কে আমার ঝুলিতে অনেক মজাদার আর সরস গল্প আছে। সবিস্তারে তা জানতে হলে আমার আত্মকথার প্রথম খণ্ড তৈরি হওয়া পর্যন্ত পাঠকদের ধৈর্য ধরতে হবে। এই পর্বে আমাকে একবার ভারতের বাইরে যেতে হয়। সেই সময় আমি ইরাক, মিশর, সিরিয়া আর তুরস্ক সফর করি। এসব দেশে দেখতে পাই ফরাসি ভাষার লোকের খুব টান। শুনে শুনে আমারও ভাষাটা ভালো লাগতো এবং আমি শিখতে শুরু করি। কিন্তু পরে দেখতে পেলাম ইংরেজি দ্রুত ব্যাপকতম আন্তর্জাতিক ভাষা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাতে আমার প্রায় সমস্ত প্রয়োজনই মিটছে। এই সুযোগে আমি একটা প্রচলিত ভুল ধারণা শুধরে দিতে চাই। স্বর্গত মহাদেব দেশাইয়ের লেখা থেকে এই ভুলের উৎপত্তি। আমার জীবনী লেখার সময় তিনি আমাকে এক প্রশ্ন দিয়ে আমার কাছ থেকে তার উত্তর চান। এই প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে বছর 20 বয়সে আমি মধ্যপ্রাচ্য সফরে যাই এবং বহুদিন মিশরে কাটাই। আরেকটি প্রশ্নের উত্তরে বলি যে প্রথাগত শিক্ষা অসন্তোষজনক আর নিষ্ফলা শুধু ভারতেই নয়, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের হালও একই। মহাদেব দেশাইয়ের কেমন করে যেন ধারণা হয় যে আমি মিশরে গিয়েছিলাম আল আজহারে পড়াশোনা করতে। সত্যি বলতে কি, একদিনের জন্য আমি সেখানে ছাত্র হইনি। তার ভুল ধারণার কারণ বোধহয় ছিল এই যে তিনি ভাবতেন কারো পেটে যদি কিছু বিদ্যে থাকে তাহলে সে নিশ্চয়ই কোনো বিশ্ববিদ্যালয় থেকে তা পেয়েছে। তিনি যখন জেনেছেন কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আমি যাইনি, তখন ধরেই নিয়েছেন নিশ্চয়ই আমার আল আজহারের ডিগ্রি আছে। 1908 সালে আমি যখন কায়রোয় যাই, আল আজহারের শিক্ষা ব্যবস্থা এমন বিটকেল ছিল যে তাতে না হতো মনের তালিম, না মিলত প্রাচীন ইসলামিক বিজ্ঞান আর দর্শনের যথোপযুক্ত জ্ঞান। শেখ মোহাম্মদ আবদুল্লাহ সে ব্যবস্থার সংস্করণ চেয়েছিলেন, কিন্তু সেকেলে রক্ষণশীল উলেমার দল তার সব চেষ্টাই বানচাল করে দেয়। শেষকালে আল আজহারের উন্নতির ব্যাপারে হাল ছেড়ে দিয়ে তিনি কায়রোতে দারুল উলুম নামে একটি নতুন কলেজের প্রতিষ্ঠা করেন। সে কলেজ আজও টিকে আছে। এই যখন আল আজহারের দশা, তখন সেখানে আমার পড়তে যাওয়ার কোনো কারণই থাকতে পারে না। মিশর থেকে আমি যাই তুরস্ক আর ফ্রান্সে।
এরপর লন্ডন যাব ভেবেছিলাম, কিন্তু বাবার অসুখের খবর পাওয়ায় মনের আশা মনেই থেকে যায়। প্যারিস থেকেই শটানে ফিরে আসি। লন্ডন চোখে দেখি তার বহু বছর পর। 1908 সালে কলকাতা ছাড়ার আগে আমার রাজনৈতিক ধ্যান ধারণা ছিল বিপ্লবী আন্দোলন ঘেঁষা। সে কথা আগেই বলেছি। ইরাকে এসে কিছু ইরানি বিপ্লবীর সঙ্গে আমার দেখা হয়। মিশরে আমি মুস্তাফা কামাল পাশার অনুগামীদের সংস্রবে আসি। একদল তরুণ তুর্কি তখন কায়রোতে ঘাঁটি গেড়ে সেখান থেকে একটি সাপ্তাহিক পত্রিকা বার করেছিল। তাদের সঙ্গেও আমার আলাপ হয়। যখন আমি তুরস্কে যাই, তরুণ তুর্কি আন্দোলনের নেতাদের কারো কারো সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ভারতে ফেরার পরেও বহু বছর অবধি চিঠিপত্রে তাদের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম। আরব আর তুর্কি বিপ্লবীদের সংস্পর্শে এসে আমার রাজনৈতিক বিশ্বাস যে নির্ভুল তা বুঝতে পারি। ভারতীয় মুসলমানেরা জাতীয় দাবি দেওয়ার ব্যাপারে হয় উদাসীন নয় বিরোধী। এই ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করত। ভারতীয় মুসলমানদের উচিত দেশব্যাপী মুক্তি সংগ্রামের হাল ধরা, এটাই ছিল তাদের মত। ভারতীয় মুসলমানেরা কি করে ব্রিটিশের নিছক তল্পিবাহক হয়, এটা তাদের মাথায় ঢুকত না। দেশের রাজনৈতিক মুক্তির সংগ্রামে ভারতীয় মুসলমানদের যে সহযোগিতার হাত বাড়াতে হবে, আমার এই বিশ্বাস তাতে আরো জোরদার হলো। ব্রিটিশ সরকার যাতে কিছুতেই তাদের কাজে লাগাতে না পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয়েছিল যে ভারতীয় মুসলিমদের মধ্যে নতুন এক আন্দোলন গড়ে তোলা জরুরি। আমি সিদ্ধান্ত নিই যে ভারতে ফিরে গিয়ে আরো ঐকান্তিকভাবে রাজনৈতিক কাজে আমি নিজেকে ঢেলে দেব। দেশে ফিরে কিছুদিন ধরে আমি আমার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ভাবতে থাকি। ভেবে আমি এই সিদ্ধান্তে আসি যে সবচেয়ে জরুরি কাজ হলো জনমত গড়ে তোলা। তার জন্য একটি পত্রিকা না হলেই নয়। পাঞ্জাব আর ইউপি থেকে উর্দু ভাষার বেশ কয়েকটি দৈনিক সাপ্তাহিক আর মাসিক পত্র বের হতো, কিন্তু কোনোটাই খুব উঁচু দরের নয়। যেমন বাজে সাজসজ্জা আর ছাপা, বিষয়বস্তুও তেমনি খোলো। লিথোগ্রাফিক প্রক্রিয়ায় ছাপা হওয়ার দরুন কোনোটাতেই আধুনিক সাংবাদিকতার কোনো ছাপ থাকতো না। হাফ টোন ছবিও তারা ছাপাতে পারত না। আমি ঠিক করলাম আমার কাগজের গেটআপ হবে এমন যা চোখ টানবে আর তার লেখা লোকের মন কাড়বে। আমার কাগজে পাথরে খোদাই করে নয়, হরফ সাজিয়ে ছাপা হবে। সেই মতো আমি আল হিলাল প্রেস বসাই। 1912 এর জুন মাসে আল হিলাল পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হলো। উর্দু সাংবাদিকতার ইতিহাসে আল হিলাল প্রকাশ এক যুগান্তকারী ঘটনা। অল্প সময়ের মধ্যেই এই কাগজ অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করল। লোকে এর প্রতি আকৃষ্ট হলো শুধু এর উন্নত ধরনের ছাপা আর সৌকর্যের জন্যই নয়, বরং এর চেয়েও বেশি প্রচারিত বলিষ্ঠ জাতীয়তাবাদের অভিনব সুরের জন্য। আল হিলাল সাধারণ মানুষের মধ্যে এক বিপ্লবী সাড়া জাগিয়ে তুলল। এর চাহিদা এমন বেড়ে গেল যে বার হওয়ার 3 মাসের মধ্যে সমস্ত পুরনো কপি আবার নতুন করে ছাপতে হলো। কেননা যেই নতুন গ্রাহক হয় সেই চায় পুরো সেট। এই সময় মুসলিম রাজনীতির নেতৃত্ব ছিল আলীগড় পার্টির হাতে। যারা এর সদস্য ছিল তারা স্যার সৈয়দ আহমেদের নীতির ওছি বলে নিজেদের মনে করত। তাদের মূল কথা ছিল মুসলমানদের হতে হবে ব্রিটিশ রাজের অনুগত এবং স্বাধীনতা আন্দোলন থেকে তারা থাকবে শতহস্ত দূরে। যেই আল হিলাল ভিন্ন আওয়াজ তুলল এবং তার জনপ্রিয়তা আর প্রচার সংখ্যা দ্রুত বেড়ে যেতে লাগলো, ওরা দেখল ওদের নেতৃত্ব যায়। সুতরাং ওরা আড়ে হাতে আল হিলালের পেছনে লাগলো। ওরা এমন ক্ষেপে গেল যে এমনকি পত্রিকার সম্পাদককে খুন করবে বলে শাসালো। পুরনো নেতৃত্ব যতই খড়গহস্ত হয়, মুসলিম সমাজে ততই আল হিলালের কাটতি বেড়ে যেতে থাকে। 2 বছরের মধ্যে আল হিলালের সাপ্তাহিক প্রচার সংখ্যা দাঁড়ালো 25,000। উর্দু সংবাদপত্রের জগতে এত বেশি কাটতির কথা তখন কেউ ভাবতেই পারত না। আল হিলালের এই সাফল্যে
সরকারেরও পিলে চমকে গেল। প্রেস আইন প্রয়োগ করে সরকার ২,০০০ টাকা জামানত দাবি করল। ভাবল এর ফলে কাগজ বোধহয় সুর নরম করবে। এইসব খোঁচায় নিজেকে আমি দমে যেতে দিইনি। সরকার অবিলম্বে জামানত জব্দ করে নিয়ে নতুন করে ১০,০০০ টাকা জামিন চাইল। অচিরে সে টাকাও খোয়া গেল। এদিকে ১৯১৪ সালে যুদ্ধ শুরু হয়ে গেল। ১৯১৫ সালে আল হিলালের ছাপাখানা বাজেয়াপ্ত হলো। ৫ মাস পরে আল বালাগ নাম দিয়ে নতুন একটা প্রেস চালু করে ওই নামেই একটা কাগজ বার করলাম। সরকার তখন দেখল শুধু প্রেস আইনের প্যাঁচে ফেলে আমাকে টুটো করা যাবে না। অতএব তারা ভারত রক্ষা আইনের আশ্রয় নিল এবং ১৯১৬ এপ্রিলে আমাকে কলকাতা থেকে বহিষ্কার করল। ওই একই বিধি প্রয়োগ করে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ আর বোম্বাইয়ের সরকার ইতোমধ্যেই ওই সব প্রদেশে আমার প্রবেশ রোধ করে দিয়েছিল। বিহার ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। আমি রাঁচি গেলাম। ৬ মাস যেতে না যেতে রাঁচিতে আমাকে নজরবন্দি করা হলো এবং ১৯১৯-এর ৩১শে ডিসেম্বর অবধি আমি সেখানে আটক থাকলাম। ১৯২০-এর ১লা জানুয়ারি রাজার সনদ অনুযায়ী অন্যান্য অন্তরীণ আরও বন্দীদের সঙ্গে আমি নজরবন্দি অবস্থা থেকে রেহাই পেলাম। ততদিনে ভারতের রাজনৈতিক দৃশ্যপটে গান্ধীজির আবির্ভাব ঘটেছে। রাঁচিতে যখন আমি অন্তরীণ, চম্পারণের চাষিদের মধ্যে কাজের সূত্রে তিনি সেখানে এসেছিলেন। সেই সময় তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিহার সরকার যথাবিহিত অনুমতি দেয়নি। কাজেই ১৯২০ সালের জানুয়ারিতে ছাড়া পাওয়ার পর দিল্লিতে গান্ধীজির সঙ্গে আমার প্রথম দেখা হয়। একটা প্রস্তাব উঠেছিল যে একদল প্রতিনিধি পাঠিয়ে খিলাফত বিষয়ে আর তুরস্কের ভবিষ্যৎ সম্বন্ধে ভারতীয় মুসলিমদের মনোভাবের কথা বড়লাটকে জানানো হোক। এই সব আলোচনায় গান্ধীজি যোগ দেন এবং বলেন যে ওই প্রস্তাবে তার পুরোপুরি সায় আছে। তিনি খোলাখুলিভাবে জানিয়ে দেন যে এই প্রশ্নে তিনি নিজে মুসলিমদের কাঁধে কাঁধ মেলাতে রাজি। ১৯২০ সালের ২০ জানুয়ারি দিল্লিতে একটি সভা হয়। গান্ধীজি ছাড়াও লোকমান্য তিলক এবং কংগ্রেসের অন্যান্য নেতারাও খিলাফতের প্রশ্নে ভারতীয় মুসলিমদের সমর্থন করেন। প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে। স্মারকলিপিতে সই করলেও আমি প্রতিনিধি দলের সঙ্গে যাইনি, কারণ আমার মনে হয়েছিল ঘটনা যা দাঁড়িয়েছে তাতে স্মারকলিপি আর প্রতিনিধি দল পাঠিয়ে হালে পানি পাওয়া যাবে না। বড়লাট তার জবাবে বলেন, ব্রিটিশ রাজের কাছে মুসলিমদের অভিমত জানাবার জন্য যদি এভাবে কোনো প্রতিনিধিমণ্ডলী পাঠানো হয় তাহলে সরকার তার যথাবিহিত সুযোগ করে দিতে রাজি। তিনি জানান এ ব্যাপারে তার নিজের হাত পা বাঁধা। তখন সমস্যা দাঁড়ালো এর পরের ধাপ কী হবে। একটি সভা হলো, তাতে জনাব মোহাম্মদ আলী, জনাব শওকত আলী, হাকিম আজমল খান আর লখনৌর ফিরঙ্গি মহলের মৌলভী আব্দুল বারিও উপস্থিত হলেন। গান্ধীজি তার অসহযোগ কর্মসূচি পেশ করলেন। তিনি বললেন, এখন প্রতিনিধি দল আর স্মারকলিপি পাঠানোর দিন আর নেই। সরকারের কাছ থেকে আমাদের যাবতীয় সমর্থন তুলে নিতে হবে। একমাত্র তাহলেই সরকারকে রফায় আসতে রাজি করানো যাবে। তিনি প্রস্তাব করেন সরকারি খেতাব ফিরিয়ে দেওয়া হোক, আইন আদালত আর শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করা হোক, ভারতীয়রা সরকারি চাকরি থেকে ইস্তফা দিক এবং নবগঠিত আইনসভাগুলোতে যোগ দিতে অস্বীকার করুক। গান্ধীজির এই প্রস্তাব শোনা মাত্র আমার মনে পড়ে গেল যে বহু বছর আগে তলস্তয় এই কর্মসূচির রূপরেখা তৈরি করেছিলেন। ১৯০১ সালে ইতালির রাজার উপর এক নৈরাজ্যবাদী চড়াও হয়েছিলেন। সেই সময় নৈরাজ্যবাদীদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেছিলেন যে হিংসার পথ যেমন নৈতিক দিক থেকে ভুল, তেমনি রাজনৈতিক দিক থেকেও অসার্থক। একজন খুন হলে সব সময় আরেকজন তার জায়গা নেবে। সত্যি বলতে হিংসা সবসময় আরো বড় রকমের হিংসার জন্ম দেয়। গ্রিক পুরাণে আছে,
প্রত্যেকটি নিহত যোদ্ধার রক্ত থেকে ৯৯৯ জন যোদ্ধা গজিয়ে ওঠে। রাজনৈতিক হত্যায় গা ভাসানোর অর্থ ড্রাগনের দাঁতের বিষবৃক্ষ রোপণ করা। তলস্তয়ের উপদেশ হলো, কর বন্ধ করো, চাকরিতে ইস্তফা দাও, সরকারের পরিপোষক সমস্ত প্রতিষ্ঠান বর্জন করো। এই হলো অত্যাচারী সরকারকে অচল করার প্রশস্ত পথ। তলস্তয় বিশ্বাস করতেন যে এই কর্মসূচির সাহায্যে ঘাড় ধরে যে কোনো সরকারকে দিয়ে দাবি মানানো যায়। সেই সঙ্গে এও মনে পড়ল যে আল হিলালের কিছু প্রবন্ধে আমি নিজেও অনেকটা ওই ধরনের কর্মসূচির কথা বলেছিলাম। যার যেমন মনের ধাঁচ সে সেইভাবেই এতে সাড়া দিল। হাকিম আজমল খান বললেন, কর্মসূচিটি খতিয়ে দেখতে তার কিছুটা সময় চাই। তিনি নিজে এই কর্মসূচি মন থেকে যতক্ষণ না মেনে নিতে পারছেন ততক্ষণ এ বিষয়ে অন্যদের কিছু করতে বলা তার পক্ষে সম্ভব নয়। মৌলভী আব্দুল বারী বললেন যে গান্ধীজির বক্তব্য মৌলিক সব প্রশ্ন উঠছে, গভীরভাবে বিচার না করে এবং ঐশ্বরিক নির্দেশ না পেলে এ বিষয়ে তার পক্ষে মতামত দেওয়া সম্ভব নয়। মোহাম্মদ আলী আর শওকত আলী বললেন যে মৌলভী আব্দুল বারী কোনো সিদ্ধান্তে না আসা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। গান্ধীজি যখন আমার দিকে তাকালেন, এক মুহূর্ত দ্বিধা না করে আমি বললাম যে ওই কর্মসূচিকে আমি পুরোপুরি সমর্থন করি। কেউ যদি তুরস্কের সাহায্য করতে চায় তাহলে গান্ধীজির নির্দেশিত কর্মসূচি মেনে নেওয়া ছাড়া তার গত্যন্তর নেই। কয়েক সপ্তাহ পরে মিরাটে খিলাফত সম্মেলন হয়। এই সম্মেলনে প্রকাশ্য মঞ্চ থেকে গান্ধীজি অসহযোগ আন্দোলনের বাণী সর্বপ্রথম প্রচার করেন। তার বক্তৃতার পর আমি বলতে উঠি এবং দ্বিধাহীনভাবে আমি তাকে সমর্থন করি। গান্ধীজির তৈরি আন্দোলনের কর্মসূচি বিবেচনা করার জন্য 1920 সালের সেপ্টেম্বরে কলকাতায় কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন হয়। সেখানে গান্ধীজি বলেন যে স্বরাজ লাভ এবং খিলাফত সমস্যার সন্তোষজনক মীমাংসার জন্য অসহযোগ কর্মপন্থা না দিলেই নয়। লালা লাজপত রায় ছিলেন এই অধিবেশনের সভাপতি এবং সি.আর. দাস ছিলেন নেতৃস্থানীয়দের একজন। এরা কেউই গান্ধীজির সঙ্গে একমত হননি। বিপিনচন্দ্র পালও জোরালো বক্তৃতা দেন। তিনি বলেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের মোক্ষম অস্ত্র হল ব্রিটিশ দ্রব্য বর্জন করা। গান্ধীজির কর্মসূচির অন্যান্য দফাগুলো সম্বন্ধে তার ততটা আস্থা ছিল না। এদের বিরোধিতা সত্ত্বেও অসহযোগ আন্দোলনের প্রস্তাব বিপুল ভোটাধিক্যে গৃহীত হলো। এরপর এলো দেশময় ঘুরে ঘুরে অসহযোগ কর্মসূচির প্রস্তুতি পর্ব। গান্ধীজি ব্যাপকভাবে সফর করলেন, তার সঙ্গে অধিকাংশ সময়ই থাকলাম আমি। মোহাম্মদ আলী আর শওকত আলী প্রায়ই ছিলেন আমাদের সঙ্গী। 1920 সালের ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশন হলো নাগপুরে। এর মধ্যে দেশের মেজাজ গেছে বদলে। শ্রীযুক্ত সি.আর. দাস এই সময়ে খোলাখুলিভাবে অসহযোগের কর্মসূচি সমর্থন করেছেন। লালা লাজপত রায় গোড়াতে কিছুটা আপত্তি করলেও যখন দেখলেন পাঞ্জাবের প্রতিনিধিরা সকলেই গান্ধীজিকে সমর্থন করছে তখন তিনিও আমাদের সঙ্গে ভিড়ে গেলেন। এই অধিবেশনেই জিন্না সাহেব চূড়ান্তভাবে কংগ্রেস ত্যাগ করলেন। সারা দেশ জুড়ে নেতাদের গ্রেপ্তার করে সরকারের প্রতিশোধ নিলেন। বাংলায় শ্রীযুক্ত সি.আর. দাস আর আমাকে প্রথম গ্রেপ্তার করা হলো। সুভাষচন্দ্র বসু আর বীরেন্দ্র শাসমল জেলে আমাদের সঙ্গী হন। আমাদের সবাইকে রাখা হয় আলিপুর সেন্ট্রাল জেলের ইউরোপিয়ান ওয়ার্ডে। সেটা হয়ে ওঠে রাজনৈতিক আলোচনার একটা প্রধান ঘাঁটি। শ্রীযুক্ত সি.আর. দাসকে 6 মাসের সাজা দেওয়া হলো। আমাকে দীর্ঘকাল বিচারাধীন করে রেখে শেষ পর্যন্ত 1 বছরের সাজা দেয়। প্রকৃতপক্ষে আমার ছাড়া পেতে পেতে হয়ে যায় 1923-এর 1 জানুয়ারি। শ্রীযুক্ত সি.আর. দাস তার আগেই মুক্তি পান এবং কংগ্রেসের গয়া অধিবেশনে সভাপতিত্ব করেন। এই অধিবেশনে কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়। সি.আর. দাস, মতিলাল নেহেরু আর হাকিম আজমল খান স্বরাজ
পার্টি গড়ে তোলেন এবং কাউন্সিল প্রবেশের কর্মসূচি পেশ করেন। গান্ধীজির কট্টর সমর্থকেরা তার বিরোধিতা করেন। এইভাবে কংগ্রেস নো চেঞ্জার আর প্রো চেঞ্জার এই দুই দলে ভাগ হয়ে যায়। আমি জেল থেকে বেরিয়ে এসে দুদলকে মেলাবার চেষ্টা করি। 1923 সালের সেপ্টেম্বরে কংগ্রেসের এক বিশেষ অধিবেশনে আমরা মতৈক্যে আসতে সক্ষম হই। আমার বয়স তখন 35। এই অধিবেশনে আমাকে সভাপতিত্ব করতে বলা হয়েছিল আমি হলাম কংগ্রেসের নির্বাচিত তরুণতম সভাপতি। 1923-এর কংগ্রেসের কাজকর্ম প্রধানত থেকে যায় স্বরাজ পার্টির হাতে। প্রায় সমস্ত আইনসভাতেই এরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সংসদীয় ক্ষেত্রে লড়াই চালিয়ে যায়। কংগ্রেসের যেসব দল স্বরাজ পার্টির বাইরে থেকে তাদের গঠনমূলক কর্মসূচি চালিয়ে যায়, স্বরাজ পার্টির মতন তারা দেশের লোকের সমর্থন পায়নি বা নজর কাড়েনি। এমন নেক ঘটনা ঘটে যা পরে ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতিকে ছাপ ফেলেছিল। তবে যতদিন না আমার আত্মকথার প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে, ততদিন তার পূর্ণ বিবরণের জন্য পাঠকদের আমি অপেক্ষা করতে বলবো। 1928 সালে সাইমন কমিশন নিয়োগ এবং ভারতে তার পদার্পণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই চড়া হয়। 1929 সালে কংগ্রেস স্বাধীনতা দাবি করে প্রস্তাব পাশ করে। সেই সঙ্গে ব্রিটিশ সরকারকে 1 বছরের সময় দিয়ে জানিয়ে দেওয়া হয় যে এর মধ্যে জাতির এই দাবি যদি পূরণ করা না হয় তাহলে গণ আন্দোলন শুরু করা হবে। ব্রিটিশ আমাদের সেই দাবি মানতে অস্বীকার করেন। তখন 1930 সালে লবণ আইন ভঙ্গ করা হবে বলে কংগ্রেস ঘোষণা করে। লবণ সত্যাগ্রহ যখন আরম্ভ হয় তখন অনেকেরই সংশয় ছিল, কিন্তু আন্দোলন ক্রমশ জোরদার হতে দেখে সরকার এবং তাদের চক্ষু চড়কগাছ হলো। সরকার কড়া ব্যবস্থা নিল এবং কংগ্রেসকে বেআইনি প্রতিষ্ঠান বলে ঘোষণা করল। সরকার কংগ্রেস সভাপতি আর ওয়ার্কিং কমিটির সদস্যদের গ্রেপ্তার করার নির্দেশ দিল। সরকারি স্পর্ধার জবাবে আমরা প্রত্যেক কংগ্রেস সভাপতিকে তার উত্তরাধিকারী মনোনয়নের ক্ষমতা দিলাম। আমি সভাপতিদের একজন হয়ে আমার ওয়ার্কিং কমিটির সদস্য বাছাই করলাম। গ্রেপ্তার হওয়ার আগে ডক্টর আনসারিকে আমার পরবর্তী হিসেবে মনোনীত করলাম। গোড়ায় তিনি আন্দোলনে যোগ দিতে চাইছিলেন না, কিন্তু আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাই। এইভাবে আমরা সরকারের আক্কেল গুড়ুম করে দিয়ে আন্দোলন চালিয়ে যাই। মিরাটে আমি যে বক্তৃতা দিই তার ভিত্তিতেই আমাকে গ্রেপ্তার করা হয়। সুতরাং আমাকে প্রায় 1.5 বছর মিরাট জেলে আটক থাকতে হয়। 1 বছরের ওপর আন্দোলন চলার পর লর্ড আরউইন গান্ধীজিকে এবং ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যদের মুক্তি দেন। আমরা প্রথমে এলাহাবাদে এবং পরে দিল্লিতে বৈঠক করি। গান্ধী আরউইন চুক্তি সই হয়। তার ফলে কংগ্রেস কর্মীরা সবাই ছাড়া পান এবং কংগ্রেস গোলটেবিল বৈঠকে যোগ দেয়। আমাদের একমাত্র প্রতিনিধি হিসেবে গান্ধীজি বৈঠকে যোগ দেন। আলাপ আলোচনায় কোনো ফল হলো না। গান্ধীজি খালি হাতে ফিরে এলেন। লন্ডন থেকে ফিরে এসে গান্ধীজি গ্রেপ্তার হলেন এবং নতুন করে দমন নীতি চালু হলো। লর্ড উইলিংটন তখন নতুন নতুন বড়লাট হয়ে এসেছেন। সমস্ত কংগ্রেস কর্মীর বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা নিলেন। আমি দিল্লিতে ছিলাম। আমাকে 1 বছরের উপর দিল্লি জেলে আটক রাখা হলো। ভারতীয় রাজনীতির ইতিহাসে এই সময়ে বিস্তর তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে, কিন্তু সেসব জানতে হলে পাঠকদের প্রথম খণ্ডের জন্য অপেক্ষা করতে হবে। 1935 সালে ভারত সরকার আইন পাশ হয় এবং কেন্দ্রে ফেডারেল সরকার পত্তনের ব্যবস্থা থাকে। এইবার বর্তমান খণ্ডে যে কাহিনী আমি বলতে চাই তা শুরু করব। এই ছিল ভারত স্বাধীন হলো বইয়ের ভূমিকা পর্ব, আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল সম্পূর্ণ বইটি। বই সম্পর্কে আপনার মন্তব্য আমাদের প্রচেষ্টাকে সার্থক করে তুলবে। অন্য পর্বগুলো যারা শুনতে আগ্রহী তারা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। পুরো বইটি যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।